ওকে, আমাদের এই পারবো কিনা, আমরা 5জন সাহিত্যিক নিয়ে আজকে কথা বলতে চাই। এবং এরা আসলে রথী মহারথী, এর মধ্যে রবীন্দ্রনাথের নাম নাই। যেহেতু তাকে আমরা একদিন শুধু পড়ব। রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্য হচ্ছে রবীন্দ্রনাথ, আর ইংলিশ সাহিত্য হচ্ছে এই শেক্সপিয়ার। দুইজন আসলে দুই বিশাল ব্যাপার, তাদেরকে অ্যাকচুয়ালি একটু বিশাল করে পড়তে হবে। তো সবাইকে নিয়েই কথা বলতে চাই। তো আমরা শুরুতে হচ্ছে আধুনিক এই যে সাহিত্যটা, আধুনিক সাহিত্যটার আহ, একটা সাহিত্য কিভাবে আসলে চেঞ্জ হয় সেটা আমরা উপন্যাসের কথা অনুযায়ী বুঝবো। আমরা সেই চর্যাপদ থেকে শুরু করে পুরা মঙ্গল কাব্য পর্যন্ত এবং লাস্টের দিকে আমরা যত অনুবাদ সাহিত্য দেখছি, যা কিছু দেখছি, এইগুলা সবই ছিল কাব্যের মতন, কবিতার কবিতার ছলে আসলে গল্প বলা হয়েছে। এখানে কিন্তু কেউ, আমি যেমন আপনার সাথে কথা বলতেছি, এইভাবে কথা বলে নাই। ধরেন আগের যুগে কেউ যদি একটা গল্প বলতো, সেই গল্পটাও সে বলতো ধরেন ছন্দ দিয়ে, হানিফ সংকেতের মতন আর কি, বা মিনিমাম হইলেও হানিফ সংকেত বলতো, বা আরও বেশি অন্যরকম ছন্দ দিয়ে বলতো। কেউ কিন্তু কোনো গদ্য লেখে নাই। তো আধুনিক সাহিত্যে আসলে গদ্য শুরু হয়, যেখানে ছন্দ নাই। আর গদ্য সাহিত্যের সবচেয়ে বড় জিনিস হচ্ছে উপন্যাস। এখন উপন্যাস আসলে কি থাকবে, উপন্যাসের মধ্যে আসলে কি কি থাকবে, বা কেন একটা জিনিসকে উপন্যাস বলবেন, উপন্যাস কি আসলে? তো উপন্যাস হচ্ছে, মেইন কথা হচ্ছে উপন্যাসের একটা গল্প থাকবে। এই গল্পটা কতগুলা ঘটনার মধ্য দিয়ে যাবে। ছোট ছোট একটা ঘটনা, ধরেন আপনি একটা উপন্যাসের একজনের গল্প বলতেছে, তো সে বাজারে গেছে, বাজারে গিয়ে বাজারে তার সাথে একটা ঘটনা ঘটছে, তারপরে বাড়ি আইছে, বাড়িতে একটা ঘটনা ঘটছে, এরকম ঘটনা দিয়ে থাকবে। এবং আপনি মেইন গল্পটা কতগুলা চরিত্রের উপর আশ্রিত হয়ে করবেন আর কি। দেন আপনার এই উপন্যাস পড়ার পরে, বা উপন্যাসের মধ্যে একটা রস থাকবে। রস বলতে হচ্ছে এই উপন্যাস পড়ার পরে আপনার মধ্যে একটা ফিল ক্রিয়েট হবে। আপনি যদি মিলন হয় তাহলে আপনি খুব আনন্দ পাবেন, যদি খুবই ব্যথা হয়, মৃত্যু থাকে, বা কেউ একজন ধ্বংস হয়ে গেল বা বিচ্ছেদ হয়ে গেল, তখন আপনার মধ্যে একটা কষ্ট লাগবে, এরকম একটা রসবোধ থাকবে। উপন্যাসের মধ্যেও কিন্তু সংলাপ থাকবে। আপনি যদি কোনো উপন্যাস পড়েন, দেখবেন কিছুক্ষণ লেখক বলতেছে, এরপরে দুইজন কথা বলতেছে। ধরেন পরিবেশটা নিয়ে আগে লেখক বলতেছে, ধরেন বিভূতিভূষণ তার আরণ্যক উপন্যাসে আশপাশের পরিবেশ বলতেছে, যে জঙ্গলটা কেমন, এইখানে। এরপরে আবার কিন্তু তিনি কথাও বলতেছেন সত্যচরণের জবানিতে। তো সেইখান থেকে ধরেন আরেকজন এসে তার সাথে কথাবার্তাও বলতেছে। ভাষা, নির্দিষ্ট একটা ভাষায় উপন্যাস লেখা হয় এবং বিভিন্ন এলাকাকে ফুটিয়ে তোলা হয়। এবং মেইন যে জিনিসটা ফুটায় তোলা হয় সেটা হচ্ছে জীবন দর্শন। লেখক এই গল্পটা কেন বলতে চান, লেখক একটা মেসেজ দিতে চান। গল্পের আড়ালের যে গল্পটা তিনি বললেন, এর মধ্যে না বলেও তিনি অনেক কথা বলছেন, এবং তিনি তার বাস্তব অভিজ্ঞতা বা কল্পনা থেকে আসলে গল্প বলবেন, এবং গল্পর মাধ্যমে সে তার জীবন দর্শন প্রকাশ করবেন। এটাই হচ্ছে উপন্যাস, সার্থক উপন্যাস। এই সমস্ত বিষয় যদি না থাকে, তাহলে আপনার উপন্যাসটা সার্থক উপন্যাস না। উপন্যাস আর সার্থক উপন্যাসের মধ্যে পার্থক্য আছে। ধরেন আমরা একটা উপন্যাসের কথা বলতে পারি। ধরেন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস হচ্ছে, মিসির আলি সিরিজের একটা উপন্যাস হচ্ছে নিষাদ। এই নিষাদ উপন্যাসটার ঘটনাটা কি? এই নিষাদ উপন্যাসের ঘটনা হচ্ছে, এখানে একটা চরিত্র থাকে, হচ্ছে তার নাম হচ্ছে মনির। তো মনির যে ছেলেটা, এই ছেলেটা মিসির আলির কাছে একটা সমস্যা নিয়ে আসে, যে তার কাছে তার একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? সে একদিন স্বপ্ন দেখছে, তার বাবা ছিলেন অ্যাডভোকেট, তার বাবা আসলে মারা গেছে, এবং তার বাবা, বাস্তবে তার বাবা মারা গেছেন হচ্ছে, তার বাবার পেটে ব্যথা হয়েছে। পেটে ব্যথা হওয়ার পরে তার বাবার হচ্ছে যে হেকিমি চিকিৎসা করা হয়েছে বা ভেষজ চিকিৎসা করা হয়েছে, এবং এতে তিনি মারা গেছেন। এই হচ্ছে তার লাইফের ঘটনা। তো তিনি মিসির আলির কাছে এসে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমার বাবার যখন এইরকম পেটে ব্যথা হয়েছে, এই পেটে ব্যথা হওয়ার টাইমে ডাক্তার আসার কথা ছিল, কিন্তু ডাক্তার আসেন নাই, কিন্তু আমি স্বপ্ন দেখলাম যে ডাক্তারবাবু আসছেন। এবং ডাক্তার এসে দেখেন যে হেকিম যে ওষুধটা খাওয়াইছিল, সেই ওষুধটা আসলে তৈরি হচ্ছে, তখনও ওষুধটা খাওয়ানো হয় নাই। তো আমার বাবা তো এই ওষুধ খেয়ে মারা যাবে, এটা আমি জানি, কিন্তু ডাক্তার আসছে, ডাক্তার এসে বলতেছে এটা তো অ্যাপেন্ডিক্সের ব্যথা, এবং অ্যাপেন্ডিক্সটা এখনই কাটতে হবে।
তখন ডাক্তার একটা চিঠি দিছে যে এটা নিয়ে যাও, নিয়ে অজ্ঞানের যে ডাক্তার, সেই অজ্ঞানের ডাক্তারের কাছে তুমি যাও, গিয়ে অজ্ঞানের ডাক্তারকে বলো যে হাসপাতালে আসতে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। এইটা নিয়ে তিনি দৌড় মারছেন, চিঠিটা নিয়ে। এই মনির ছেলেটা, এর মধ্যে তার স্বপ্ন ভেঙে গেছে, তিনি জেগে উঠছেন। তো এইটা বলতেছেন যে আমি এরকম, মিসির আলী বলতেছে এটা তো কোনো সমস্যা না, এটা তো সমস্যা না, আপনি স্বপ্ন দেখতেই পারেন। তখন মনির বলতেছে যে আসল ব্যাপার হচ্ছে আমি যে চিঠিটা নিয়ে দৌড়াচ্ছিলাম, স্বপ্ন ভাঙার পরে দেখে আমার হাতে চিঠিটা আছেই। এইরকম হচ্ছে কাহিনী। তো এইখানে মনির আসলে দুইটা লাইফে থাকে, একটা হচ্ছে যে তার স্বপ্নের জীবন, আর একটা হচ্ছে মিসির আলী সিরিজ তো একটু অলৌকিক জিনিস টিনিস থাকবে, আর একটা হচ্ছে বাস্তব জীবন, দুই জীবন। কিন্তু এই গল্পের মাধ্যমে কিন্তু, গল্পের ভেতরে কিন্তু মিসির আলী মনিরের সাথে কথা বলছে। এই গল্পের মধ্যে কিন্তু সামাজিক প্রেক্ষাপটে একটা প্রেম আছে, যেই প্রেমটা আসলে পসিবল হচ্ছে না, কেননা মেয়ের বাবা অলরেডি আর এক জায়গায় মেয়ের বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন। সেইখানে মেয়ে মনিরকে পছন্দ করেন, বাবার দিকে তাকায় তিনি মনিরের সাথে যেতে পারতেছেন না। মনির তার অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে এই মেয়েকে প্রেমের কথা বলতে পারতেছে না। এই সমস্ত যে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, এই জিনিসগুলা কিন্তু গল্পের ভেতরে চলে আসছে ইনডাইরেক্টলি। সো এটা হচ্ছে সার্থক উপন্যাস। কিন্তু আপনি যদি শুধু গল্পটা বলেন, যার মধ্যে এই সমস্ত বিষয় আশয় নাই যে জিনিসগুলো, তাহলে এটা উপন্যাস হবে না। সেই জন্য আপনি দেখবেন কোনোটাকে বলবেন উপন্যাস, আবার কোনোটাকে বলবেন সার্থক উপন্যাস। তো সার্থক উপন্যাসটা খুবই জরুরি। তো বাংলা সাহিত্যে আমাদের উপন্যাসের প্রথম যাত্রা শুরু হয় হচ্ছে একবারে আপনার এই যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নামটা খুবই ইম্পর্ট্যান্ট উপন্যাসের দিক দিয়ে, কেননা তিনি কিন্তু গদ্যের ভিতর গল্প বলা শুরু করছেন, এবং তিনি তিনটা লিখছেন। একটা হচ্ছে কলিকাতা কমলালয়, একটা হচ্ছে নববাবু বিলাস, আর একটা হচ্ছে নববিবি বিলাস। এর কোনোটাই আসলে উপন্যাস না, বাট উপন্যাসের একবারে প্রাথমিক প্রচেষ্টা। কত সালে ঘটনাটা ঘটছে? প্রথম 1823 সালে প্রথম এটা চেষ্টা হয়েছে। কিন্তু ইংলিশ সাহিত্যে কিন্তু আরও মোটামুটি হচ্ছে প্রায় 100 বছর আগে 1749 সালের দিকে কিন্তু প্রথম উপন্যাস লেখা হয়ে গেছে ইংলিশ ও ইয়েতে। এই যে স্যামুয়েল রিচার্ডসনের হচ্ছে পামেলা, ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস, এবং উপন্যাসের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং আছে বলেন সার্থক উপন্যাস লিখে ফেলছে 1750-এর দিকে, 50-এর আগেই আর কি, 40-এর দশকেই। এই যে জন জন কি যেন জেমস আর কি, এগুলা তিনি লিখে ফেলছেন হেনরি ফিল্ডিং। তো আমরা উপন্যাস লেখা শুরু করতেছি হচ্ছে প্রায় 100 বছর পরে এসে, এবং সেগুলো হচ্ছে উপন্যাস না, কেননা সার্থক উপন্যাসে যেগুলো থাকবে এগুলো কোনোটাই নাই। কলকাতা কমলালয়ে মূলত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখছে যে কলকাতার অলিগলি কীভাবে চিনবেন, গ্রামের একজন যদি কলকাতায় আসেন সে কলকাতাকে খুঁজবেন কোথায়, কলকাতার অলিগলি কেমন, এইগুলো সে বলছে। এখানে কিন্তু তেমন কোনো চরিত্র নাই, চরিত্রের মধ্যে সংলাপ নাই, এবং তার মতাদর্শ প্রকাশ পায় নাই। নববাবু বিলাসে তিনি গদ্যের আকারেই লিখছেন, বাট এইখানে লিখছেন যে তদানীন্তন কলকাতার যারা বাবু, বাবু বলতে টাকা পয়সার মালিক যারা, বা কলকাতা শহরের ধনাঢ্য লোকজন, তারা তখন মটটত খায়, তারপরে হচ্ছে তারা বিভিন্ন বাইজি টাইজি রাখে, তো এদের কালচারটা ভালো কালচার না, এই সমস্ত জিনিস হচ্ছে তিনি এইখানে লিখছেন। এরপরে হচ্ছে নববিবি বিলাস, নববিবি বাবুদের স্ত্রীরা কি করে বেড়ান, মহিলাদের তখন কালচারটা কি, তারাও কি মটটত খায় কিনা, এই সমস্ত জিনিস এইগুলার মধ্যে তিনি লিখছে, বাট কোনো স্পেসিফিক চরিত্র নাই, কোনো গল্প নাই। সো সেই জন্য এইগুলাকে বলা হচ্ছে উপন্যাসের প্রচেষ্টা, উপন্যাস না। এরপরের দিক দিয়ে চলে আসে হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। এইটা হচ্ছে লিখছিলেন হ্যানা ক্যাথরিন ম্যালেস, যদিও তিনি এটা উপন্যাস লেখার জন্য লেখেন নাই, তিনি গল্প মতাদর্শ বা তিনি চরিত্র প্রেক্ষাপট এইগুলা ফুটানোর জন্য তিনি এইটা লেখেন নাই। তিনি এইটা লিখেছিলেন মূলত খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তিনি লিখেছিলেন। এইখানে যে ফুলমণি নামে যিনি, এই ফুলমণি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এতে করে তার অনেক আনন্দ সুখ আসে, কিন্তু ধর্মটা তিনি ভালোভাবে পালন করেন নাই। ধর্মটা যেহেতু ভালো করে তিনি পালন করেন নাই, সেহেতু হচ্ছে তিনি অনেক দুঃখ দুর্দশায় পড়ে। এরপরে আবার তিনি ধর্ম পালনে আসেন, দেন তার জীবনে আবার শান্তি ফিরে আসে। শুধুমাত্র গল্পটা তিনি বলছেন ধর্মের জন্য, আর কোনো কারণ না। সো এটাকেও সার্থক উপন্যাস বলা যায় না।
মোটামুটি উপন্যাসের ভাব আসে হচ্ছে আপনার এই যে আলালের ঘরের দুলালে, যদিও এটা সার্থক না। আলালের ঘরের দুলালে হচ্ছে মোটামুটি আসে, প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নামে তিনি লিখতেন আর কি। আলালের ঘরের দুলাল মানে হচ্ছে কি, আপনি যে আমরা যে কথাটা বলি যে আলালের ঘরের দুলাল মানে আদুরে সন্তান, বড়লোক বাপের সন্তান আর কি। এখানে মতিলাল যিনি, তিনি এইরকমই, এই বড়লোক বাপের সন্তান, অনেক টাকা পয়সা আছে, বাট জীবনে কর্ম করেন নাই, যার টাকা তিনি ওড়ান। তো টাকা উড়াতে আবার আরেকজন ইয়ে করে, ঠক চাচা নামে একটা চরিত্র আছে যে হচ্ছে খলনায়ক। এই ঠক চাচা এই মতিলালকে বিভিন্ন পরামর্শ দেয়, খারাপ পরামর্শ দিয়ে টাকা পয়সা এটি করে আর কি। ঠিক আছে, এই ঠক চাচা চরিত্রটা আমরা এরপরে আবার পড়ব যখন আমরা প্যারীচাঁদ মিত্র পড়বো আর কি। তো এইখানে তিনি লোকাল ভাষা ব্যবহার করছেন। লোকাল ভাষা বলতে হচ্ছে কলকাতার মানুষ তখন যে কথ্য ভাষায় কথা বলতো, এই ভাষাটা তিনি ব্যবহার করছেন। এই জন্য এই ভাষাটার নামই হচ্ছে আলালি ভাষা। আর একটা আছে দেখবেন, পরবর্তীতে শিখবেন, হুতুমি ভাষা। হুতুমি ভাষা মানে কথার মধ্যে বকাবাজিও আছে। ধরেন আপনি এই ঢাকা শহরেই যদি দেখেন বা আপনার লোকালয়েই যদি দেখেন, দেখবেন কিছু লোকাল যদি, যেগুলোকে আমরা ধরেন এরকম বলি যে সমাজের অর্থনৈতিকভাবে একটু নিম্ন স্তরে যারা বসবাস করে, এরা যখন কথাবার্তা বলে বা বিশ্ববিদ্যালয়ে হলেও আপনারা ক্যাজুয়ালি কথাবার্তা যখন বলেন, কথার মধ্যে বকাবাজি চলে আসে। কিন্তু কিন্তু আপনি যখন লিখবেন তাহলে বকা কথা কিন্তু আপনি লেখার মধ্যে লিখবেন না। তো বকা কথাও যদি আপনি লেখার মধ্যে লেখেন তখন হচ্ছে এটা হবে হচ্ছে আপনার হুতুমি ভাষা। আর আলালি ভাষা মানে হচ্ছে একবারে লোকাল ভাষা। এবং এই লোকাল ভাষার মধ্যে কিন্তু অনেক আরবি ফার্সি ভাষার প্রভাব দেখা যায় আলালি ভাষায়। কেননা এটা মুসলমান শাসনের পরে, তো তো মুসলমান শাসন কিন্তু একটা দীর্ঘদিন ধরে বা এইখানে ফার্সি ভাষা চালায় গেছে। সো ফার্সি ভাষা থাকে এবং আবার ইংলিশ ভাষারও প্রভাব থাকে। সো কথার মধ্যে বাংলা আছে, ফার্সি আছে, ইংলিশ আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে আলালি ভাষা। বাট সার্থক উপন্যাস লিখছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র, এবং যেখানে গল্প আছে, চরিত্র আছে, যেখানে চরিত্রের বিন্যাস আছে, কাহিনী আছে, একটা স্পেসিফিক এলাকাকে ফোকাস করা হয়েছে এবং এর ভেতরে একটা মেসেজও দিছেন। সেটা হচ্ছে আপনার দুর্গেশ নন্দিনী হচ্ছে আপনার এই দুর্গের মেয়েকে বলা হয় হচ্ছে, দুর্গের মানে প্রাসাদের মেয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী। এইখানে আয়েশা নামে একটা চরিত্র আছে, এবং আয়েশা এই যখন মারাঠাদের সাথে যুদ্ধ হচ্ছে তখন আরেক মানে অন্য যে অপোনেন্টের যে সেনাপতি তিনি আহত হয়, তে জগৎ সিংকে তারা সেবা করে, অপোনেন্টের সেনাপতিকে সেবা করে। সেবা করতে করতে আয়েশা আসলে প্রেমে পড়ে যায় তার, এবং প্রেমে পড়ে যাওয়ার পরে কিন্তু তাদের মিলন হয় নাই, কেননা জগৎ সিংয়ের আগেই তার লাইফ পার্টনার আছে, তার নাম হচ্ছে তিলোত্তমা, বোধহয় তিলোত্তমা, রাইট? তিলোত্তমাই, ওকে। তো তিলোত্তমার কাছে কিন্তু আয়েশা কিন্তু প্রেম করছে প্রচুর, মানে প্রেম তার ভিতর আসছে, কিন্তু জগৎ সিংকে আবার তিলোত্তমার হাতে তুলে দিছে। এখানে একটা ডায়লগ দেয় যে জগৎ সিংয়ের কাছে যে, যুবরাজ এভাবে তোমাকে কি ছেড়ে যেতে হবে তা মনে ছিল না, এরকম আর কি। তো যাই হোক, আয়েশা এখানে প্রেম করছে এবং বিসর্জন দিছে, এবং বিসর্জন দিয়েও তিনি থাকতে পারেন নাই, পরে তিনি সুইসাইড করছেন আর কি। তো এখানে একটা প্রেম ফুটে উঠছে, বঙ্কিমচন্দ্র তার একটা মতাদর্শ দিয়ে ফুটায় তুলছে আর কি। তো এটা একটা সার্থক উপন্যাসে যা যা থাকা দরকার সব আছে। প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের বোন আর কি, বোন ছিলেন, এবং তিনি লিখেছিলেন দ্বীপ নির্বাণ। তিনি কিন্তু শুধু এইটাই লেখেন নাই, তিনি অনেক কিছুই লিখছেন আর কি। তিনি কিন্তু অনেক বড় সাহিত্যিক। রবীন্দ্র ঠাকুর বাড়িতে তখন আসলে অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন, তো স্বর্ণকুমারী দেবীও কিন্তু অনেক বড় সাহিত্যিক। তো এই দ্বীপ নির্বাণ মূলত হচ্ছে, দ্বীপ নির্মাণ মানে কি? দ্বীপ নির্মাণ মানে হচ্ছে লাইট অফ হয়ে গেল, মানে যতদিন যে আলো ছিল সেই আলোটালো বন্ধ হয়ে গেছে আর কি। এটা মূলত হচ্ছে আধ্যাত্মিক লেভেলের একটা উপন্যাস, যেখানে জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদের কথা তিনি ফুটায় তুলতে চাইছেন, যে আফগানিস্তানের থেকে মুসলমানরা আমাদের এই এলাকায় আসছে, এই এলাকায় এসে আমাদেরকে শাসন করছে, এবং আমাদের এই অঞ্চলের যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল তারা আমাদের এই ঐতিহ্যকে ধ্বংস করছেন। এই জিনিসটা তিনি এইখানে বোঝানোর ট্রাই করছেন, এই জন্য নাম হচ্ছে দ্বীপ নির্বাণ। আর প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, যেখানে প্রেম ফুটে উঠছে, মেইন প্রেম, রোমান্টিক একবারে প্রেম, সেটা হচ্ছে কপালকুণ্ডলা। এবং কপালকুণ্ডলা নিয়ে যখন আমরা বঙ্কিমচন্দ্র পড়ব তখন এইটার গল্প আমরা শুনবো, যে কপালকুণ্ডলা হচ্ছে মূলত নায়িকা। এখানে আর একটা নায়িকা আছেন,
তিনি হচ্ছে নবকুমারের সাথে, নবকুমার হচ্ছে প্রেমিক, সেই মানে তিন দিকের প্রেম, এগুলো নিয়ে আমরা শিখবো আর কি। আর প্রথম মুসলিম উপন্যাসিক হচ্ছে মীর মশাররফ হোসেন, তিনি লিখছেন হচ্ছে রত্নবতী। এরপরে উপন্যাসের আরও অনেক চেঞ্জ আসছে, উপন্যাসের মধ্যে চেতনা প্রবাহ রীতি আসছে, মানে মনে মনেই অনেক কথা বলে ফেলছে। উপন্যাসের মধ্যে হচ্ছে বিভিন্ন অলৌকিক জিনিস চলে আসছে, যে এই যে মিসির আলিগুলাই, এই টাইপের জিনিসটা আগে হয় নাই, যে আর এক জগতে চলে যাচ্ছে, ম্যাজিকের মতন ঘটনা নিয়ে উপন্যাস আসছে। তারপরে এমন উপন্যাস আসছে যেটা আপনি ভয় পাবেন, তান্ত্রিক টাইপের, তারানাথ তান্ত্রিক টাইপের জিনিস নিয়ে আসছে, মানে বিভিন্ন ধাঁচের উপন্যাস আসছে, সামাজিক উপন্যাস আসছে। উপন্যাস ধীরে 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 বড় হয়েছে। তো উপন্যাস জিনিসটা কি এবং সার্থক উপন্যাস কি, এটা আপনি বুঝলেন। তো আমরা মেইনলি সাহিত্যিক নিয়ে এখন কথাবার্তা বলা শুরু করব। আমরা প্রথম কথাবার্তা বলা শুরু করব হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনকে নিয়ে। তার আসল নাম হচ্ছে জসীমউদ্দিন মোল্লা, বাট তিনি জসীমউদ্দিন নামেই পরিচিত। এবং তিনি একাধারে কবি, তিনি একাধারে উপন্যাসও লিখছেন, তিনি নাটক লিখেছেন, নাট্যকর, এবং তার একটা বিশাল পরিচয় হচ্ছে তিনি গীতিকার। বাংলা গানে ধরেন অনেক বড় বড় ভালো ভালো গান আছে, যে আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা, ও কি ও বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কইয়া যাও রে। এই যে এই টাইপের যে গান, এগুলা কিন্তু জসীমউদ্দিনের লেখা। আপনি বিখ্যাত বেশ এরকম জসীমউদ্দিনের লেখা গান আছে। আপনি অনেকেই হয়তো বা আমরা গীতিকার জানি না, বাট গান অনেক শুনি, বাট গানটা কে লিখছে এটা আমরা জানি না। সো জসীমউদ্দিন হচ্ছে একজন খুবই বড় লেভেলের গীতিকার, এবং তিনি কিন্তু খুবই শিক্ষিত লোক ছিলেন। তার বাবা ছিলেন শিক্ষক, এবং তার বাবা ফরিদপুরে একটা স্কুল প্রতিষ্ঠা করতেছিলেন, তার বাবা এবং তার বাবার আর একজন সিনিয়র আর কি। তাই তিনি সারা জীবন তার যে শিক্ষাগুরু, এই জসীমউদ্দিনের বাবা আর কি, তার বাবা একটা স্কুলের পিছনে জীবন ব্যয় করছেন, এবং সেই স্কুলটাই এখন বোধহয় ফরিদপুর জিলা স্কুল নামে পরিচিত, আমি যতদূর জানি আর কি, বা অন্য নামও হতে পারে, ফরিদপুর জিলা স্কুল বোধহয় এখন নাম। তো এই জসীমউদ্দিনের বাবা এবং তার বাবার একজন সিনিয়র, তার নাম ভুলে গেছি, তারা হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করতেছিলেন। পরিবারে অভাব অনটন এবং বিভিন্নভাবে পরিবারকে ইয়ে করতে পারতেছে না, বাট তিনি শিক্ষকতা ছাড়েন না। তিনি একবার জসীমউদ্দিনকে বলেছিলেন যে স্কুল তো শুধু স্কুল না, এটা মুসলমানের মসজিদ এবং হিন্দুদের মন্দির, স্কুল তো শুধু স্কুল না। সো শিক্ষিত বাবার এবং ডেডিকেটেড বাবার সন্তান, এবং তিনিও জীবনে প্রচুর পড়ালেখা করছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এমএ মানে বিএ পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন 5 বছর বাংলা ডিপার্টমেন্টে। এরপরে তিনি মূলত চলে যান হচ্ছে বাংলা, তখন পূর্ব পাকিস্তান সরকারের আর কি, পূর্ব পাকিস্তান না, প্রথমে যান ব্রিটিশ পিরিয়ডে আর কি, তথ্য কমিশনে তিনি চাকরি করেন। এরপরে তিনি চাকরি শুরু করেন বোধহয় 45-এর দিকে, 1945। এরপরে দেশ ভাগ হয়, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়, এবং তিনি এই তথ্য প্রচার অধিদপ্তর বা তথ্য প্রচার, এইখানে তিনি ডেপুটি ডিরেক্টর ছিলেন লাস্ট পর্যন্ত। এবং তার আরও পরিচয় আছে, তার কিন্তু 2টা মেয়ের বিয়ে হয়েছে। তার একটা মেয়ের জামাই ছিলেন হচ্ছে এই তৌফিক ইলাহি। আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের টাইমেও কিন্তু এই তৌফিক ইলাহি ছিলেন, এবং আওয়ামী লীগ সরকারের কিন্তু বেশ মানে প্রশাসনের একটা বড় মানুষ ছিলেন তৌফিক ইলাহি। তারপরে তার আর একটা মেয়ের বিয়ে হয়েছে হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদের, একসময় বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন, জাতীয় পার্টির রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, কিন্তু জসীমউদ্দিনের মেয়ের জামাই আর কি। তো জসীমউদ্দিনের মেইন সাহিত্যের ক্যারিয়ার শুরু হয় হচ্ছে একবারে এই থেকেই, এই স্কুল কলেজ জীবন থেকেই তিনি লেখে। তিনি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখনই তার লেখা কবর কবিতা প্রবেশিকা পরীক্ষা মানে কি, যে পরীক্ষা দিয়ে যে পরীক্ষার পরে আপনি যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তার মানে বর্তমান সময়ে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল আর কি, সেইখানে কবর কবিতা পড়ানো হতো। এবং কবর কবিতা কিন্তু ড্রামাটিক মনোলগ মানে কি, একজন কথা বলবে, কিন্তু কবিতার মধ্যে নাটকের ছলে কথা বলবে। এখানে একজন কথা বলবে, একজন সাইলেন্ট লিসেনার থাকবে। কবর কবিতায় দেখেন দাদু কথা বলতেছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এখানে যিনি কথা বলতেছেন তিনি কিন্তু দাদা দাদা কথা বলতেছেন, বাট নাতি কিন্তু সামনে আছে, নাতি কিন্তু কথা বলে না, নাতি কিন্তু সাইলেন্ট লিসেনার। একজনের ডায়লগ বা একজনের মুখের কথা দিয়ে কবিতা চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ পড়তে গিয়ে আপনারা পরবর্তীতে এই যে ইংলিশ সাহিত্যে গিয়ে আমরা দেখবেন ড্রামাটিক মনোলগ পড়ব। সেই বাংলায় তিনি ড্রামাটিক মনোলগ লিখেছেন কবর। কবর যদি নিয়ে কখনো আসে জসীমউদ্দিনের রিটেন, তাহলে কবর কবিতার ভেতরে লাইন দিয়ে দিবেন এবং সবাই লিখবে যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। আপনি এরকম লিখবেন না, আপনি ভেতরের দিক যা লিখবেন। এবং যেটা আমি আমি সাধারণত ওই কবর কবিতা লেখার জন্য এই লাইন মনে রাখতাম যে সোনালি উষার সোনামুখ তার আমার নয়ন ভারী, কি লাঙ্গল লইয়া মাঠে ছুটিতাম গায়ের পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তাকে দেখে লইতাম শত, একথা লইয়া ভাবিসাব মোর তামাশা করিত শত। এটা মাথায় রাখতাম, কেননা এটা কিন্তু একটু মজার মজার লাইন আর কি, যে যাবার কালে সে বউকে একটু পিছে পিছে দেখে নিচ্ছে, তারপরে তার এইগুলা নিয়ে তার ভাবিরা তার সাথে দুষ্টামি করতেছে যে বইয়ের দিকে এত বেশি সে দেখে। এই সমস্ত বিষয় আপনি এটুকু আনন্দ আছে এইটুকু লিখতে পারেন। মানে একবারে শুধু এইগুলার থেকে শুধু যেটা আপনি গেস করবেন যে সবাই কোন লাইন লিখবে, সাধারণত আপনি একটু আলাদা লাইন লেখা ট্রাই করবেন, তাহলে আপনার লেখাটা আরও বেশি সুন্দর হবে। এই যে আমরা পড়ছিলাম হচ্ছে দীনেশ চন্দ্র সেন যে গীতিকাগুলো কালেক্ট করছে বা পল্লী সাহিত্যগুলো কালেক্ট করছে, তিনি ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করছেন। এই টাইমেই কিন্তু জসীমউদ্দিন এইগুলা সংগ্রহের কাজ করছেন এবং জসীমউদ্দিনের কাছে প্রায় 10,000 লোকসঙ্গীতের কালেকশন ছিল। এবং এই লোকসঙ্গীত কালেকশন করতে গিয়েই মূলত জসীমউদ্দিন গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ জিনিসের মধ্যে তিনি পড়েন আর কি, গ্রামীণ জিনিসের মধ্যে চলে যান আর কি। এই জন্য আপনি তার লেখার মধ্যে পল্লী ভাব গাথা চলে আসছে বেশি। তার কাব্যের, জসীমউদ্দিনের কাব্যের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কেমন? তার কবিতা পড়লে আপনার মনে হবে তিনি কবিতার মধ্যে গল্প বলতেছেন। তার গল্প স্পষ্ট, আপনি পড়লে বুঝতে পারবেন। এবং তার কবিতা আসলে কিছুই না, তিনি কবিতার মধ্যে গল্প বলেন। এবং তার কাহিনী বিভিন্ন পর্ব পর্ব থাকে। তিনি তার লেখা প্রথম যে পর্বটাই, প্রথম পর্ব তিনি একটা গান দিয়ে শুরু করেন এবং এই গানের যে থিমটা, তার থিমের সাথে অ্যাকচুয়ালি টোটাল উপন্যাসের তেমন কোনো রিলেশন থাকে না। তিনি একটা গানের মতন জিনিস দিয়ে কবিতা শুরু করেন। যেমন রাখালি গানটা দিয়ে তিনি মূলত হচ্ছে নকশিকাঁথার মাঠ শুরু করছেন। রাখালি গান হচ্ছে যে বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, উইরা যাওয়ার স্বাদ ছিল, পাংখা দেয় নাই বিধি, এইটা দিয়ে শুরু হয়েছে। এরপরে হচ্ছে তিনি তার ম্যাক্সিমাম জিনিসেই হচ্ছে লাস্টের দিকে তার কাব্যে আর কি, ম্যাক্সিমাম কাব্যের লাস্টে হচ্ছে নায়ক নায়িকার বিচ্ছেদ হয়ে যায় এবং খুবই দুঃখ দিয়ে তার লেখা শেষ হয় আর কি। এবং তিনি নরনারীর প্রেম অনুধাবন করছেন, মানুষের প্রেম, মানে ছেলে মেয়ের মধ্যে প্রেম, এইগুলাই তার লেখার মধ্যে ফুটে উঠছে আর কি। এবং তিনি অনেক উপমা ব্যবহার করতেন। তার লেখার মধ্যে পল্লীর মাঠ চলে আসতো, তার লেখার মধ্যে পল্লীর ধানক্ষেত, বিল, মানে পল্লীর জীবনের যা কিছু সব লেখা ফুটে উঠত। যেমন এইখানে আপনার এই যে এই নকশিকাঁথার মাঠেই তিনি লিখছেন যে মাঠের মাঝের জলির বিলের জল রঙের টিপ, মানে কপালে যে টিপটা দিছে সেই টিপটাও হচ্ছে আপনার জল রং। সেই জলটা কেমন? বিলের জল। এবং কোন বিলের? জলির বিলের। মাঠের মাঝের জলির বিলের জল রঙের টিপ, জ্বলছে যেন এগা ওগার বিরহের দ্বীপ। এতটুকু কথা বলতে গেলেও কিন্তু দেখেন আপনি কপালে টিপের কনসেপ্ট নিয়ে আসছে এবং সেই টিপের কালারটাও সে বলছে বিলের জলের কালার। তিনি কিন্তু এরকম বলেন নাই যে পানির কালার বা জলের কালার বলেন না, স্পেসিফিক বিলের জলের কালারের কথা বলছেন। তার সব কিছুই এরকম যে পল্লী জিনিস নিয়ে তার ফুটে ওঠে। তো রিটেনে আপনার যদি কখনো কোশ্চেন আসে যে জসীমউদ্দিনের কবিতার বা কাব্যের স্বরূপ কেমন, তো আপনি এই জিনিসগুলা ফুটায় তুলবেন। তো আমরা তার একটা কাব্যের কথা শুনি। তার একটা খুবই জনপ্রিয় কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ এবং সবচেয়ে পপুলার আর কি। এইখানে আমি লেখক হিসেবে দেখেন একটার উপরের লাইনে লেখছে, লেখক হচ্ছে শ্রীমান জসীমউদ্দিন। এর একটা কারণ এই বইয়ের যে ভূমিকা লেখছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের ভাতিজা
এবং তিনিও কিন্তু হচ্ছে খুবই ভালো মানের রাইটার, মানে খুবই বড় রাইটার, ঠাকুরবাড়ির একজন সেরা মানের রাইটার আর কি। এই আপনারা ঋতুপর্ণ ঘোষের নাম শুনবেন, যে ঋতুপর্ণা ঘোষ না, কিন্তু ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ হচ্ছে ভারতীয় একজন চলচ্চিত্র মেকার ছিলেন। শুধু চলচ্চিত্র মেকার না, তিনি গল্পকার, তিনি লিখতেন, তিনি অনেক গান লিখেছেন, মানে খুবই গুণী মানুষ আর কি। তো ঋতুপর্ণ ঘোষকে একটা সাক্ষাৎকারের টাইমে ঋতুপর্ণ ঘোষকে বলা হয়েছে যে আপনি যদি উপন্যাস নিয়ে বই লেখেন তাহলে কার দিকে যাবেন? তখন তিনি বলেছিলেন যে অবনীন্দ্রনাথ ঠাকুরের। তিনি কিন্তু রবীন্দ্রনাথের নাম দেন না, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়েছেন। ওকে, এটা হচ্ছে একটা কাব্য। ও আচ্ছা, এইটা কেন বললাম? শ্রীমান জসীমউদ্দিন ওই অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নকশিকাঁথার মাঠের ভূমিকা লিখছেন, এবং ভূমিকাতে তিনি লিখছেন যে শ্রীমান জসীমউদ্দিনের লেখা। ঠিক আছে, এই জন্য বললাম হচ্ছে শ্রীমান। যাই হোক, এটা হচ্ছে কাব্যোপন্যাস। তার মানে নকশিকাঁথার মাঠ হচ্ছে টোটালটাই কাব্য। এই কাব্যের মধ্যেই আসলে গল্পটা বলা হয়েছে। গল্পটা কার? গল্পটা হচ্ছে রূপাইয়ের। রূপাই এবং রূপাইয়ের বউ হচ্ছে সাজু। এখানে কিন্তু মানে এরকম প্রেম না, বউ, ডাইরেক্ট বউর সাথে প্রেম আর কি। তো রূপাই এবং সাজুর প্রেম। তো রূপাই হচ্ছে বিশাল লাঠিয়াল, এবং রূপাইয়ের রূপের কথা বর্ণনা, রূপাই দেখতে কেমন, নায়িকার বর্ণনা না, কিন্তু নায়কের বর্ণনাই দিছে এরকম, জালিলায়ের ডোগার মতন, বাহু দুখানা সরু, গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু, বদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দিল তেল, বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল। এই যে মেঘের মতন তার গা, তিনি হচ্ছেন বাহুটাও তার ভালো, কিন্তু কালো আর কি। তো এইটা হচ্ছে রূপায়ের বর্ণনা দিচ্ছেন। এটা নিয়ে কোশ্চেন আসছিল যে কাকে নিয়ে লেখছেন যে জালিলায়ের ডোগার মতন বাহু দুখানে সরু। তো এই রূপাই হচ্ছে লাঠিয়াল, মানে আগের যুগের তো চর নিয়ে মারামারি হয়। তো গজনাথ চরে তারা যে ধান লাগাইছে এটা তাদের ধান, কিন্তু এইখানে ভিনগাঁয়ের লোকজন এসে এই ধান কেটে নিয়ে যাচ্ছে। চরে কিন্তু এরকম হয়, বাংলাদেশের চর অঞ্চলে কিন্তু বেশি মারামারি হয়, কেননা চর হচ্ছে সরকারি জমি, যার বাহুবল বেশি তারা দখল করে খায়। এইরকম চরে অনেক গ্যাঞ্জাম হয় আর কি, চর এলাকায়। তো এই গাজনাথ চরের ধান কেটে নিয়ে যাচ্ছে অন্যরা এসে, তখন হচ্ছে সে তার দলবল নিয়ে লাঠিয়াল নিয়ে তিনি যায় রূপাই গিয়ে এখানে মারামারি হয়, এরপরে মার্ডার কেস হয় রূপাইয়ের নামে। তখন রূপাই পালায় থাকে, কিন্তু এদিকে তো সাজু ধরেন স্বামী বিনে আসছে, তখন স্বামীর আর আসতেছে না, তখন তার সাথে যে দেখা সাক্ষাৎ যখন হয়েছে, এই ছোটোবেলার যে প্রেম, এই প্রেমের যে কাহিনীগুলো তিনি তখন তার নকশি কাঁথায় সুই সুতা দিয়ে সেলাই করতেছেন আর কি। এই যে নকশি কাঁথা যারা দেখছেন, এই যে দেখেন এটা কাঁথার ছবি, এই কাঁথার মধ্যে ধরেন ছোট ছোট ছবিতে আপনার কোথায় দেখা হয়েছিল, কোথায় বসে আড্ডা দিয়েছিলেন, কীভাবে রূপাই বাঁশি বাজিয়েছিল, সেই সমস্ত ধরেন ছবি ছবি এঁকে তিনি তার প্রেমের কাহিনীটাই এর মধ্যে ফুটায় তুলছে নকশিকাঁথার মধ্যে। এবং এইখানে সাজু বলে যে আমি যদি মারা যাই তাহলে তার মাকে বলে যে আমার কবরের উপর এই নকশিকাঁথাটা বিছায়া দিও। তো আসলেই সাজু মারা যায়। তো অনেক দিন পর ধরেন রূপাই এসে দেখে সাজু মারা গেছে, তখন রাত্রে রূপাই করুণ বাঁশির সুর তুলে। এই জসীমউদ্দিনের কাব্য উপন্যাসের সাধারণত লাস্টে একটা বাঁশি থাকে এবং বাঁশির সুর হয় খুব করুণ করুণ বাঁশির সুর, গ্রামের লোকজন সবাই শুনতে পায় যে বাঁশি বাজতেছে। সকালে উঠে দেখে যে সাজুর কবরের পাশে একজন লোক মরে পড়ে আসছে, বাট তাকে দেখে চেনা যাচ্ছে না, কেন অনেক বছরে আসছে, দাড়ি টাড়ি হয়ে গেছে, বাট সেই ছিল রূপাই। সো তারা মানে রূপাইও মারা যায়, সাজুও মারা যায়। এই হচ্ছে নকশিকাঁথার মাঠ। এটা হচ্ছে কাব্যোপন্যাস জসীমউদ্দিনের লেখা। সুজন বাদিয়ার ঘাট, এইখানে হচ্ছে দুই সুজন এবং দুলালি। সুজন হচ্ছে মুসলমানের ছেলে, আর দুলালি হচ্ছে হিন্দুর মেয়ে, এর ডাকনাম হচ্ছে দুলি। তো এদের মধ্যে প্রেম হয়। তো এই প্রেমের মাঝে হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা হয় এখানে। কেমন দাঙ্গা? এই যে মহরম অনুষ্ঠান পালন নিয়ে বা মহরমের আনুষ্ঠানিকতা করা নিয়ে তখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই মারামারিতে সুজনের নামে মামলা হয়, তখন সুজন পালায়া থাকে আর কি। তো অনেক দিন নাই, তখন দুলির বাবা তাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে যায় আর কি। যেদিন বিয়ের দিন ওই দিন সুজন চলে আসে, এসে সুজন দুলিকে নিয়ে পালায়া যায়।
তারা গিয়ে গোরাই নদীর তীরে তারা একটা ঘর বাঁধে, কিন্তু এর মধ্যে হচ্ছে নারী অপহরণের মামলা দিয়ে দেয় হচ্ছে দুলির বাবা, তখন সজনের জেল হয়। তো অনেক বছরের জেল হয়ে গেছে, দুলিও আছে, তখন বাবা ধরেন বিভিন্নভাবে ফ্যামিলি চাপে আর এক জায়গা বিয়ে দিয়ে ফেলছে দুলি সেখানে সংসার করতেছে, তার বউ মানে স্বামী আছে, বাচ্চা আছে। অনেক বছর পর সুজন চলে আসছে, কিন্তু সুজনের প্রেম তো তার খাঁটি প্রেম। তখন তিনি ইনডিসিশনে ভুগতেছেন যে এদিকে তার স্বামী আবার তার পুরাতন প্রেমিক, সে কোন দিকে যাবে, কোন দিকেও সে যেতে পারতেছে না, কিছু পারতেছে না, এরকম একটা ইনডিসিশনে আছে। তখন হচ্ছে সুজন আসে, সুজন এসে বাঁশি বাজায় এসে বিষ খেয়ে মারা যায়। সুজন যখন মারা যায় তখন আর দুলিও থাকতে পারে না, কিন্তু আবার এদিকে তার স্বামী আছে, তখন দুলিও মারা যায় আর কি। মারা যাওয়ার আগে তিনি যে এরকম দেখে, ধীরে অতি ধীরে স্বামীর চরণে ঘষিয়া কপালখানি, জীবনের শেষ বিদায়ের কথা লিখে গেলেন রেখাটানি। এইগুলো আপনারা 1-2 লাইন লিখে দেওয়ার ট্রাই করবেন। এই হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, টোটালটাই হচ্ছে উপন্যাস। এই উপন্যাসটা এইভাবে লেখা হয়েছে। ওকে, তার কতগুলা কাব্যগ্রন্থের কথা আপনার মনে রাখতে হবে। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, নকশিকাথার মাছ, সুজন বাদিয়ার ঘাট নিয়ে আমরা কথা বললাম। মনে রাখবেন তার হচ্ছে বালুচর, ধানক্ষেত। এইগুলা প্রিলিমিনারির জন্য, রিটেনে আসলে এইরকম কোশ্চেন এখন আসার চান্স নাই, বাট প্রিলিমিনারিতে এইগুলা তার কাব্যগ্রন্থ, এগুলা সবগুলাই কাব্যগ্রন্থ। 1 পয়সার বাঁশি, দেন হচ্ছে মা যে জননী কান্দে। এই কয়টা নাম হচ্ছে খুবই ভালো মতন মনে রাখবেন। এই কথা কয়টা হচ্ছে, এগুলো অবশ্য সবই পল্লী রিলেটেড, তো জসিমউদ্দিনের সাথে এগুলো মনে থাকে, কয়েকবার পড়বেন এগুলো মনে থাকবে। তিনি নাট্যকার, নাটক লিখেছেন। তার নাটক হচ্ছে বেদের মেয়ে, পল্লীবধূ এবং মধুমালা। এই কয়টা নাম, 3টা নাম ভালো মতন মনে রাখবেন আর কি। তিনি একটাই উপন্যাস লিখছেন, সেই উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। এই উপন্যাসের কাহিনী বোবা কাহিনী। এই উপন্যাসের মেইন কাহিনী হচ্ছে ফরিদপুর অঞ্চলেরই, অ্যাকচুয়ালি জসিমউদ্দিনের তার জীবনের কথাই তিনি লিখতে গেছেন, কিন্তু তার জীবনের যে অবস্থা ওইভাবে না, সে আরেকটু ভেতরে থেকে তিনি লিখতে গেছেন, পুরাপুরি জসিমউদ্দিনের মতন না। তো এখানে তিনি লিখছেন হচ্ছে গ্রামের একজন লোক, তিনি নিজে পড়ালেখা করতে পারেন নাই, তো তিনি এবং তার ওয়াইফ প্রচুর কাজ টাজ করে, ধান চাষ করে, মাঠে চাষ করে তিনি ভাগ্য ফেরানোর চেষ্টা করেন, কিন্তু ভাগ্য ফেরাতে পারেন না। তখন তিনি চিন্তা করেন যে নিজের ছেলেকে পড়ালেখা করাবেন, শিক্ষিত করবেন, ভাগ্য পরিবর্তন আসবে। তারা অনেক কষ্ট করে ছেলেকে পড়ালেখা করায়, ছেলেও অভাব অনটনের মধ্যে কষ্ট করে পড়ালেখা করে। এই যে ছেলে এবং ছেলের পরিবারের যে অভাব অনটন থেকে বের হয়ে আসার জন্য, পড়ালেখা করার জন্য যে স্ট্রাগল, সেই জিনিসটাই এখানে ফুটে উঠছে। মূলত ফরিদপুর অঞ্চলেরই কাহিনী তিনি লিখছে। আত্মকথায় তার কিন্তু রবীন্দ্রনাথের বাড়িতে তার বেশ যাতায়াত ছিলেন আর কি, ঠাকুর বাড়ির আঙিনায়, এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভূমিকা লিখে দিছে। সো এটা তার একটা আত্মকথা টাইপের, এবং তার মেইন জীবনী যেটা, সেটা হচ্ছে জীবন কথা। জীবন কথা বাংলা ভাষায় যত জীবনী লেখা হয়েছে তার মধ্যে একটা অনন্য সুন্দর জীবনী। এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক তিনি কিন্তু আহমদ ছোফাকে বলছেন যে, আহমদ ছোফাকে মৌলভী সাহেব বলে ডাকতেন, মৌলভী। তো অধ্যাপক আব্দুর রাজ্জাক আহমদ ছোফাকে বলতেছে, কি মৌলভী আহমদ ছোফা, জীবন কথা পড়ছেন? পুরান ঢাকার ভাষায় কথা বলতো আর কি, যদ্যপি আমার গুরুতেই এটা তিনি লিখছেন। তা বলতেছে, মানে জসিমউদ্দিনের জীবন কথা বলতেছেন? বলতেছে হ্যাঁ। বলছে বাংলা ভাষায় এত চমৎকার বই খুব কমই আছে, বইটা পড়লে, এটা নিয়ে খুবই আব্দুর রাজ্জাকের মতন মানুষ এটার প্রশংসা করছে, এবং আপনারা পড়তে পারেন। এই যে এটা হচ্ছে বইটা, জীবন কথা, এটা পড়তে পারেন, খুবই আনন্দ লাগবে বইটা পড়তে। আপনাদের এই বইয়ের একটা যে জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি যারা গ্রামে বড় হয়েছেন আর কি, ছোটোবেলায় ধরেন, তারা খুবই ছোটোবেলায় ফেরত চলে যাবেন, আপনার কাছে মনে হবে এটা তো জসিমউদ্দিনের জীবন না, এটা তো আমার জীবন। মানে আমি পড়তে গেলে আমার এইরকম ফিল হয়েছে, এটা তো আমার জীবন, আমি তো এই কাজ করতাম। আর আমার বাড়িও ফরিদপুর অঞ্চলের আশেপাশে, আর তারও ফরিদপুর অঞ্চলের কাহিনী, মানে আমার জীবনের সাথে এটা খুব চমৎকারভাবে অ্যালাইন করে যাচ্ছে। এটা পড়তে খুবই আরাম লাগছে, এবং পড়বেন আপনারা, খুবই আরাম লাগবে আর কি বইটা। এইখানে একটা গল্প আপনাকে বলি, সেইখানে তিনি লিখছেন আর কি, বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান নাম হচ্ছে গাসি। আপনারা যারা শুনতেছেন হয়তো বা সবাই এই অনুষ্ঠানটা শুনছেন কিনা আমি জানি না, বাট এই অনুষ্ঠানটার নাম হচ্ছে গাসি। এই গাসি হচ্ছে যে
গাসি হচ্ছে আশ্বিন মাসের শেষে এই অনুষ্ঠানটা হয়। এই গাসির ডায়লগে হচ্ছে আশ্বিনে রান্ধে আশ্বিনে রাধে রান্ধে কার্তিকে খাই, যে বর মাঙ্গি সেই বর পাই। এখানে বর মানে স্বামী না, বর মানে হচ্ছে যা চান আর কি আপনি। এই ঘটনা, এই অনুষ্ঠানটা এরকম হয় যে গ্রামের লোকজন আগের দিন বিভিন্ন শাক লতা পাতা এইগুলা সব তুলে এই আশ্বিন কার্তিক মাসের ওইখানে কুয়াশায় রেখে দেয় আর কি। রাত্রে জাংলার উপর কুয়াশায় রেখে দেয়, কুয়াশা পরে পরের দিন এইটা রান্না হয়, রান্না হয়ে খাওয়া দাওয়া করে এই আশ্বিন মাসে রান্না হয় আর কি। রাত্রে পরের দিন রাত্রে রান্না হয়, রান্না করে রেখে দেয়। আশ্বিন মাসের শেষ দিন রান্না হয়, আর কার্তিক মাসের সকালে এটা খাওয়া হয়। এই জন্য হচ্ছে নাম, ছন্দটা হচ্ছে আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাঙ্গে সেই বর পায়। এরপরে নতুন জামা কাপড় পরে গ্রামের বাড়িতে এ বাড়ি ও বাড়ি বিভিন্ন বাড়ি সবাই ঘুরে বেড়ায়। এই হচ্ছে গাসি অনুষ্ঠানটা। তো বিলিভ ইট অর নট, এই গাসি অনুষ্ঠান না মুসলমানরাও পালন করে, হিন্দুরাও পালন করে আমাদের অঞ্চলে। এইটা আমি দেখেছি, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। কেউ যদি ধর্মীয় পূজা টোজা করে এটা তার আলাদা বিষয় আর কি। এইটা একবারে টোটালি হিন্দু মুসলমান ইয়েতে পালন করে। তো জসীমউদ্দিন এই কথা বলতেছে যে আমাদের অঞ্চলে হিন্দু মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ কেন? কেননা আমাদের এই অঞ্চলে হিন্দু এবং মুসলমানরা কমন পালন করবে এইরকম কোনো অনুষ্ঠান নাই। যে অনুষ্ঠানে হিন্দুরাও পালন করবে, ধরেন ঈদ বড় অনুষ্ঠান, এইরকম কোনো ঈদ মুসলমানরা পালন করে, পূজা হিন্দুরা পালন করে, বাট হিন্দু মুসলমান একসাথে মানে পুরা দেশ পালন করবে এইরকম অনুষ্ঠান এটা নাই। দূরত্ব তৈরি হয়েছে। ধরেন পহেলা বৈশাখও যদি হয়, সেই পহেলা বৈশাখ তো আমাদের একবারে বাঙালি চিরাচরিত অনুষ্ঠান না। পহেলা বৈশাখ তো শুরু হয়েছে কিছু কয়েকশো বছর আগে, কিন্তু ঐতিহাসিকভাবে এই অঞ্চলের হিন্দু এবং মুসলমানরা একই অনুষ্ঠান পালন করবে এইরকম অনুষ্ঠান খুবই কম আছে, নাই বললেই চলে। এই জন্য আসলে আমরা এখনো এক হতে পারি নাই, এই কথাটা জসীমউদ্দিন এইখানে বলছে। বইটা আপনারা পড়তে পারেন, আপনাদের ভাল লাগবে আর কি। তার ভ্রমণ কাহিনী, চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়, এই কয়টা তার ভ্রমণ কাহিনী। এই নামগুলো আপনাদের জানা থাকা দরকার। এই হচ্ছে জসীমউদ্দিনের নিয়ে আলাপ আলোচনা। এবং জসীমউদ্দিনকে পল্লী কবি বলা যাবে কিনা? পল্লী কবি, কেননা পল্লীর ধাঁচ নিয়েই লেখে। কিন্তু জসীমউদ্দিনকে যদি আপনি শুধু পল্লী কবি বলে ফেলেন তাহলে জসীমউদ্দিন আসলে বিশাল, সেইটাকে ছোট করে ফেলা হয়। জসীমউদ্দিন শুধু পল্লীর কবি না, জসীমউদ্দিন কবি। পল্লী কবি করলে জসীমউদ্দিনকে আপনি ন্যারো করে ফেলেন। এবং বাংলাদেশের জাতীয় কবি করা নিয়ে কিন্তু এই টাইমে একটা বিশাল দ্বন্দ্ব ছিল যে জাতীয় কবিকে জসীমউদ্দিন হবেন নাকি কাজী নজরুল ইসলাম হবেন। ঠিক আছে, এইগুলো নিয়েও আমরা ভবিষ্যতে আরও কথাবার্তা বলবো এইগুলো নিয়ে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি, যাকে নিয়ে, সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের একটা বিশাল রথী মহারথী টাইপের, এবং তিনি ছিলেন আসলে ভালো মানুষ। ভালো মানুষ হচ্ছে তিনি শুধু সাহিত্যিক না, মানুষ হিসেবে ছিল বাঙালিদের ভেতরে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন আসলে। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকার। তিনি কিন্তু শুধুমাত্র সাহিত্যিক না, তিনি ছিলেন শিক্ষাবিদ, এবং তিনি সমাজের বিভিন্ন প্রথা সংস্কার নিয়ে কাজ করছেন। তিনি বাল্য বিবাহ রোধের জন্য কাজ করছেন, তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য কাজ করছেন, তিনি বহু বিবাহ, হিন্দুদের বহু বিবাহ বন্ধ করার জন্য তিনি কাজ করছেন, নারী শিক্ষার জন্য তিনি কাজ করছেন, শিক্ষা গ্রাম অঞ্চলে শিক্ষা পৌঁছায় দেওয়ার জন্য তিনি কাজ করছেন, হিন্দুদের মধ্যে বর্ণ প্রথা যেন প্রভাব কমে যায় এইটা নিয়ে তিনি কাজ করছেন। তিনি বিশাল অনেক কিছু কাজ করছেন আর কি। ঠিক আছে, তো তার জন্ম নিয়ে কথা বলতে পারি। তার জন্ম হচ্ছে 1820। এই যে আত্মচরিত, তার একটা হচ্ছে জীবনের, তার একটা মানে তার লেখা একটা তার জীবনী গ্রন্থ, ছোটবেলার জীবনী গ্রন্থ। এটা যদিও অসম্পূর্ণ, এবার ইন্টারমিডিয়েটের বইতে আছে মনে হয় এটা। তো এইটার প্রথম লাইনই দেখেন, বীরসিংহ গ্রামে আমার জন্ম। মূলত হচ্ছে কোনো একটা বিসিএসে বোধ হয়, দুই একটা বিসিএস আগেই বিসিএসে কোশ্চেনে আসছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়। তাহলে দেখেন, আপনার নবম দশম শ্রেণীর এবং ইন্টারমিডিয়েটে যতগুলা কবিতা আছে, যতগুলা প্রবন্ধ আছে, এগুলা সব গল্প আছে, এগুলা সব আপনার পড়তে হবে আপনার একবার।
দেখেন প্রথম লাইনই হচ্ছে বীরসিংহ গ্রামে আমার গল্প, এবং দেখেন তিনি কিভাবে লিখতেন। তার লেখার মধ্যে দেখেন, এটা পড়বেন আপনারা, পড়লে ভালো লাগবে আপনাদের। আমি জন জনক জননীর প্রথম সন্তান, বীরসিংহের আতক্রোশ দূরে, মানে হাফ মাইল আর কি, হাফ মাইল আতক্রোশ আর কি, 1 মাইলের একটু বেশি আর কি, আতক্রোশ অন্তরে করমগঞ্জ নামে এক গ্রাম আছে। ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্নের সময়ে হাট বসিয়া থাকে। আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না, করমগঞ্জে হাট করিতে গিয়েছিলেন। পিতামহদেব তাহাকে আমার সংবাদ দিতে যাইতেছিলেন। পথিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, একটি এরে বাছুর হইয়াছে। একটি এরে বাছুর, শুনেন, ওই যে গরুর বাচ্চাকে বলা হয় বাছুর, আর এরে বাছুর মানে হচ্ছে ছেলে বাছুর, আর বকনা বাছুর মানে হচ্ছে মেয়ে বাছুর আর কি। তো দাদা গিয়ে বাপরে বলতেছে আর কি, দাদা গিয়ে বাপকে বলতেছে যে বাড়িতে একটা এরে বাছুর হইছে আর কি, ঠিক আছে। এই যে এইরকম করে তার লেখা, এবং এই আত্মচরিততে আসলে ঈশ্বরচন্দ্র যে বড় হয়ে বিশাল কিছু হবে সেটা ছোটবেলা থেকেই প্রকাশ পাইছে আর কি। তার বাবা একবার তাকে কলকাতা নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে মাইলস্টোন, ওই যে এই মাইলস্টোন যে আপনারা দেখেন যে রাস্তার পাশে লেখা আছে ঢাকা 20 কিলোমিটার, তার মানে আর 20 কিলোমিটার দূরে ঢাকা, এরকম আর কি। আর তখন লেখা থাকতো উল্টা ক্রমে, উল্টাভাবে লেখা থাকতো আর কি। তো তিনি এরকম ইংলিশ শিখাচ্ছেন, এইরকম ধরেন একটা মাইলকোষ এখানে লেখা, এটাকে কি বলে, ওই যে আপনার কি বলতেছি, এই এই রাস্তার পাশে আর কি, যেটা এই মাইলেজ লেখা থাকে, ধরেন এখানে আছে 9 কিলোমিটার, এরপরে হচ্ছে 8 কিলোমিটার লেখা, তারপরে 7 কিলোমিটার, তখন হচ্ছে এরকম করে 1 2 সবগুলা শিখায় ফেলবে। তো আসলেই ইংলিশ শিখতে পারছে কি না, তো তার একটা টেস্ট নিতে চাইছে তার বাবা, তার টেস্ট নিতে চাইছে। টেস্ট নিতে কি সে 6টা দেখায় নাই, যে 6টা ছিল এই 6টা দেখায় নাই, 6টাকে তার মাথা চোখ বন্ধ করে রাখছে বা অন্যদিকে মনোযোগ দিয়ে আইছে। এরপরে নিয়ে দেখাইছে হচ্ছে 5, বলছে এইটা কত 5, তখন সে বলতেছে যে মাইলস্টোনে তো ভুল লেখা আছে বাবা, 7-এর পরে তো 6 হওয়ার কথা। তখন বুঝতে পারছে যে এই ছেলে আসলে অনেক বড় হবে, অনেক বড়। এবং শুধু সে না, প্রেমচন্দ্র তর্কবাগীশ নামে হচ্ছে তার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে একজন টিচার ছিলেন, তিনিই বুঝতে পারছিলেন যে এই লোক বড় হয়ে বিশাল কিছু হবে। তো তিনি খুবই ডানপিঠে টাইপের ছিলেন, পরীক্ষা দিবে না, স্কুল মাঠে বসে আছেন, পরীক্ষা দিবে না। তো প্রেমচন্দ্র প্রথমে তার শিক্ষক, তিনি গেছেন, যা বুঝাইছেন তিনি যাবেন না। পরে তারে জোর করে উঠায় নিতে গেছে, তিনি শুয়ে পড়ছেন। পরে তাকে চ্যাংকলা করে করে নিয়ে ক্লাসে নিয়ে গেছে, ক্লাসে নিয়ে বসায় বলছে যে পরীক্ষা দাও। তিনি পরীক্ষা দিচ্ছেন এবং এইখানে তিনি টপ করছেন আর কি, এই টাইপের। তো তার বিভিন্ন অ্যাক্টিভিটিতেই তিনি দেখা গেছিলেন আসলে জীবনে তিনি অনেক বড় হবেন আর কি। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার, এবং তিনি সাধু ভাষার প্রবর্তক। এবং সার্থক গদ্যকার হচ্ছে, দেখেন এইটুকু লেখার মধ্যে এই যে কমা আছে, এইটুকু লেখার মধ্যে দেখেন কমা, সেমিক্লোন, বিভিন্ন দাড়ি কমা এইগুলা ব্যবহার করছেন কিন্তু ঈশ্বরচন্দ্র। তো এর আগে বাংলা সাহিত্যে কখনোই দাড়ি কমা সেমিক্লোন এইগুলা ছিল না, কেউ লিখত না। তো তিনি এই যে বেতাল পঞ্চবিংশতিতে তিনি সর্বপ্রথম ইংলিশ থেকে এই জ্যোতি চিহ্নকে তিনি নিয়ে আসেন, জ্যোতি চিহ্নের প্রথম ব্যবহার করেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আদি কবি হিসেবে বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আদি কবি, এবং রবীন্দ্রনাথ তাকে নিয়ে লিখছেন যে বিদ্যাসাগর বাংলা গদ্যের উচ্ছৃঙ্খল জনতাকে সুবিন্যস্ত করেছেন। আগে যে মানে দাড়ি কমাটমা ছিল না, এই দাড়ি কমার তিনি প্রচলন করছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে অনুবাদ, তিনি মৌলিক জিনিসও লিখেছেন। তো প্রথম যেটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে শকুন্তলা, কালিদাসের লেখা, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম থেকে তিনি এইটা লিখছেন। কালিদাসের লেখা ছিল সংস্কৃত ভাষায়। মূলত এই ঘটনাটা মহাভারতের ঘটনা, মহাভারতে এই শকুন্তলার ঘটনাটা আছে। রাজা দুষ্মন্ত হচ্ছে আপনার এই
জঙ্গলে যায় মৃগয়া মানে হরিণ শিকার করতে যায়। তো হরিণ শিকার করতে গিয়ে তার শকুন্তলার সাথে দেখা হয়। শকুন্তলা হচ্ছে তখন একটা আশ্রমে থাকতো, এই আশ্রমটা একটা একজন ঋষির আশ্রম। তো যে ঋষির আশ্রম, এই ঋষিটাও কিন্তু শকুন্তলাকে কুড়ায় পাইছে জঙ্গলে। কি অবস্থায় পাইছে? যে শকুন্তলা একটা শিশু বাচ্চা জঙ্গলে পড়ে আছেন, অনেকগুলা পাখি তাকে পাহারা দিয়ে রাখছেন, অনেকগুলা পাখি শকুন্তলাকে চারদিক দিয়ে পাহারা দিয়ে রাখছে, কোনো যেন বাঘ শিয়ালে এসে তাকে খেয়ে না ফেলে। তখন গিয়ে ঋষি গিয়ে বাচ্চাটাকে পাইছে, এবং বাচ্চাটাকে যেহেতু পাখি সুরক্ষা দিয়ে রাখছে, এই জন্য তিনি নাম দিছেন শকুন্তলা। শকুন্তলা মানে হচ্ছে যাকে পক্ষীরা পাহারা দিয়ে রাখে, সেই হচ্ছে শকুন্তলা। তো রাজা দুষ্মন্ত এসে জঙ্গলে শকুন্তলাকে দেখছে, এবং একটা হরিণ শিকার করতে গেছে, হরিণ শিকার করতে দেয় নাই, বলছে এটা আশ্রমের হরিণ, এটা শিকার করা যাবে না। তখন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে দেখে তার প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ে তিনি শকুন্তলাকে বিয়ে করেন। বিয়ে করে তাদের মধ্যে মিলন হয়। এরপরে তিনি রাজ্যে চলে যান যে আমি চলে যাই, রাজ্যে চলে যাই। তখন যাওয়ার আগে তিনি একটা আংটি দিয়ে যান। এই আংটি হচ্ছে রাজার সিগনেচার করা আংটি দুষ্মন্তের। বলছে এই আংটিটা তুমি রাখো। কিন্তু এই আংটিটা হচ্ছে পরে সমুদ্রে পড়ে যায়, নদীতে পড়ে যায় আর কি। দুষ্মন্ত গিয়েও কাজকর্মে মনোযোগী হয়ে যায়। তখন এই আংটিটা, মেইন ঘটনা হচ্ছে এরকম যে আংটিটা তো হারায় গেছে, এবং স্বামী চলে গেছে, এবং সে হচ্ছে প্রেগনেন্ট। এইরকম অবস্থায় সে খুবই, স্বামী আর আসতেছে না, স্বামীর চিন্তা করতে 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 যে ঋষির আশ্রমে শকুন্তলা থাকে, এই ঋষিকে সে বেশি সেবা করতে পারতেছে না, স্বামী বিরহে সে আছে। তখন ঋষি দেখছে তুমি আমাকে এখন সেবা করতেছো না, অভিশাপ দিলাম তোমাকে। তার অভিশাপে রাজা দুষ্মন্ত শকুন্তলার কথা ভুলে গেছে। রাজা দুষ্মন্তর আর শকুন্তলার কথা মনে নাই। অনেক বছর হয়ে গেছে, শকুন্তলা গিছে, কিন্তু যাওয়ার পরে তো শকুন্তলাকে চিনতে পারে নাই রাজা দুষ্মন্ত। তারপরে একটা সময় অনেক বছর পার হয়ে গেছে, তার ছেলে হয়েছে ভরত বড় হয়ে গেছে। তখন একবার তার এই অভিশাপ কাটায় উঠছে, তখন রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে হয়েছে, আরে আমার তো বউকে রেখে আইছি, আমার বউ তো বোধহয় সন্তান সম্ভাবা ছিল। পরে চলে গেছে জঙ্গলে খুঁজতে খুঁজতে খুঁজতে, গিয়ে দেখে যে এক জায়গায় একটা ছেলে সিংহের সাথে মারামারি করতেছে। তখন দুষ্মন্ত দেখছে যে বীরের সন্তান তো বীর হবে, তার এটা তো আমারই সন্তান। তারপরে গেছে, যায় কথা বলছে, দেন শকুন্তলার কাছে গেছে, এরকম প্রেম হয়েছে। এবং শকুন্তলাকে নিয়ে কিন্তু এই এটা কিন্তু অনুবাদ করছেন আর কি বিদ্যাসাগর, বাট মেইন শকুন্তলার যে রাইটার, যে মহাকবি কালিদাস, এইটা নিয়ে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হয়েছে। ধরেন আমি এই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই পড়েছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী, ছবির দেশে কবিতার দেশে, খুবই চমৎকার বই। এইখানে অনেক কিছু জানতে পারবেন, যেমন এই বই পড়তে গেলে। তো এই বইতে কিন্তু এই মার্গারেটের সাথে যে প্রেম হয় এই ভ্রমণ কাহিনীতে, তখন তারা ফ্রান্সে আসে। সুনীল ফ্রান্সে এসেও কিন্তু ফ্রান্সের কতগুলা কবি সাহিত্যিক বলছেন যে তোমাদের শকুন্তলা তো পড়ছি, শকুন্তলা তো খুবই ভালো কাহিনী। এই কাহিনীর জিনিসটা ফ্রান্সেও তখন প্রচলিত ছিল, মানে খুবই ভালো জিনিস আর কি। প্রভাবতী সম্ভাষণ হচ্ছে, এটা কোনো অনুবাদ না, কোনো কিছু না, এটা বিদ্যাসাগরের নিজের লেখা, এবং এটা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ, আধুনিক বাংলা সাহিত্যের একবারে প্রথম মৌলিক গ্রন্থ, যে শুধু সে লেখছে, তার মতাদর্শ থেকে লেখছে, কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় নাই, কোনো ধর্মগ্রন্থ থেকে কাহিনী আনে নাই, আর একজনের কাহিনী থেকে হেল্প নেয় নাই, অনুবাদ করে নাই, নিজের মনের কথা লেখছে। প্রভাবতী সম্ভাষণ, এটা হচ্ছে বিদ্যাসাগরের বন্ধু ছিলেন হচ্ছে রাজকৃষ্ণ, তার মেয়ে হচ্ছে প্রভাবতী। এই প্রভাবতীকে বিদ্যাসাগর খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। এটা ছিল প্ল্যাটনিক লাভ। এই প্ল্যাটনিক লাভ মানে যে ভালোবাসার মধ্যে ধরেন বাপ মেয়ের মধ্যে ভালোবাসা, এইখানে কিন্তু কোনো যৌনতা নাই, কোনো কিছু নাই, এই টাইপ, এটাকে বলা হয়েছে প্ল্যাটনিক লাভ। তো এই প্রভাবতী সম্ভাষণও ছিল হচ্ছে প্ল্যাটনিক লাভ, এবং এই প্রভাবতী খুবই
একটা রোগ হয়, এই রোগে মারা যায় এবং অবহেলায় মারা যায়, চিকিৎসা ভালো হয় নাই। প্রভাবতী মারা যাওয়ার পরে আসলে বিদ্যাসাগর মানে খুবই দুঃখে পড়ে যায়, এটা একটা শোকগাথা এবং খুবই প্রভাবতীকে নিয়ে তিনি লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা। এবং এখানে প্রথম লাইনটাই হচ্ছে এরকম যে বৎসে প্রভাবতী, বৎস মানে হচ্ছে ছেলে, বৎসে মেয়ে আর কি, তুমি দয়া মমতা ও বিবেচনায় বিসর্জন দিয়া এ জন্মের মতন সহসা সকলের দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছ। মানে সব কিছু বিসর্জন দিয়ে তুমি সবার চোখের আড়ালে চলে গেছো, কিন্তু আমার কাছে মনে হয় তুমি এখনো চোখের আড়ালে যাও নাই, তুমি এখনো আমার মনের মধ্যে আছো, এইরকম লেখছে। এটা হচ্ছে প্রথম লাইন, বোধহয় 9-এর বইতেই জিনিসটা আছে বা 10ম শ্রেণীর বইতেই এই প্রভাবতী সম্ভাষণটা আছে। তো আপনারা একবার পড়ে দেখতে পারেন জিনিসটা দেখতে কেমন আসলে। ওকে, এরপরে হচ্ছে বিদ্যাসাগরের কয়েকটা মৌলিক গ্রন্থ নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি, যেটা জাস্ট নিজে নিজে লেখছে, কোনো কিছু দ্বারা প্রভাবিত তিনি হন নাই। সংস্কৃত ভাষা ও সংস্কৃত কি সাহিত্য বিষয়ক তার প্রস্তাব, এটা একটা লেখা। বিধবা বিবাহ সমাজে প্রচলিত হোক এবং বিধবা বিবাহ প্রচলিত হওয়া দরকার, এইগুলা তো জনমনের মধ্যে ছড়াতে হবে। তখন তিনি লেখালেখি করতেন। তিনি প্রথম যেটা লিখেছিলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এদদ বিষয়ে প্রস্তাব, এটা একটা প্রবন্ধ এবং এটা পত্রিকায় ছাপা হতো তখন। এরপরে হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, তখন কিন্তু বিধবা বিবাহ নিষেধ এবং একই ইয়েতে জ্বালায়া দেয়, মানে সতীদাহ প্রথার মতন প্রথা চলতেছে, বাট আগেই ওইটা বিলুপ্ত হয়েছে, বাট তখনও কেউ কেউ করে, বিয়ে তো দূরে থাক। তো এই টাইমে তিনি বলতেছেন যে বিধবা বিবাহ চালু হওয়া দরকার এবং তার ছেলেকে কিন্তু তিনি বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন, নিজের ছেলেকে তিনি বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন এবং বেশ বয়স্ক একজন বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন। তো এই টাইমে তিনি যেহেতু লিখতেছেন, এই টাইমে যখন তিনি বিধবা বিবাহর পক্ষে লিখতেছেন, তখন সমাজের যারা ব্রাহ্মণ বড় বড়রা তারা কিন্তু তার এগেনেস্টে কথা বলতেছেন। তখন তার এগেনেস্টে কথা বলতেছিলেন একজন, তার নাম হচ্ছে ব্রজনাথ বিদ্যারত্নে। তো এই ব্রজনাথ এই বিদ্যারত্ন যে কথাগুলো লিখতেছিলেন, তার জবাবে তিনি লিখেছিলেন হচ্ছে রত্ন পরীক্ষা। এবং বিধবা বিবাহ নিয়ে তিনি আরও লিখেছিলেন অতি অল্প হইল, এবং এরপরেরটা লিখছিল আবার অতি অল্প হইল। বাট তখন সমাজের অবস্থা এমন ছিল, এই জিনিসগুলা তিনি আসলে নিজের নামে লিখতে পারেন নাই, তিনি ছদ্মনামে লিখেছেন। তিনি ছদ্মনামটা নিয়েছিলেন হচ্ছে কচ্ছচিত উপযুক্ত ভাইপোষ্য নামে, তিনি এইটা লিখেছেন, ছদ্মনামে লিখেছেন আর কি। এরপরে তার একটা প্রভাবতী সম্ভাষণ তার এবং জীবনচরিত তার মরার পরে প্রকাশিত হয়, এটা তার জীবনী গ্রন্থের মতন, আত্মচরিতের মতোই। এই হচ্ছে তার মৌলিক গ্রন্থ, এই কয়টা তিনি লিখছেন, কোনো অনুবাদ করেন নাই। আর ম্যাক্সিমামই তিনি মূলত অনুবাদ করেছেন। তার একটা অনুবাদ হচ্ছে বেতাল পংশবিংশতি বা 25 আর কি, বেতাল 25 মানে এর মধ্যে আসলে 25টা গল্প আছে। রাজা বিক্রমাদিত্য আর বেতাল হচ্ছে কি, বেতাল হচ্ছে একটা পেতনি টাইপের জিনিস, বেতাল, এই বেতাল পেতনি আর কি, একটা অদ্ভুত টাইপের পেতনি। তো এই পেতনিকে ধরতে হবে, এই দায়িত্ব পড়ছে রাজা ওই আপনার বিক্রমাদিত্যের। তো বিক্রমাদিত্য যাচ্ছে, পেতনিকে যখনই ধরতে যায়, পেতনি বলে যে একটা গল্প শোনাই, ওই গল্প শোনায় সে বিক্রমাদিত্যকে প্রভাবিত করে আরেক দিকে চলে যায়, ধরতে পারে না। এরকম 25টা কাহিনী, এবং 25টা কাহিনী হচ্ছে একটার পর একটা এইখানে লেখা হয়েছে বেতালকে ধরার জন্য। বিষয়টা এরকম যে বিক্রম ভেদা মুভি দেখছেন অনেকেই, যখনই ধরতে যায় তখনই একটা গল্প শোনায় পালায় যায়, এইরকম আর কি, বিক্রম ভেদা টাইপের 25টা গল্প তিনি শোনাইছেন আর কি। শকুন্তলা নিয়ে তো কথাই বললাম, এইটাও একটা অনুবাদ। আর সীতার বনবাস, এইটাও মূলত একটা অনুবাদ, মূলত রামায়ণের কাহিনী থেকে তিনি এইটা লিখছেন, রামায়ণের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে। বাংলার ইতিহাস, আমাদের অঞ্চলের ইতিহাস নিয়ে প্রথম ইতিহাস লিখেছিলেন হচ্ছে মার্শম্যান, হিস্ট্রি অফ বেঙ্গল নামে। তিনি মূলত, তার বাবা ছিলেন ইংরেজ অফিসার, তার বাবা এই অঞ্চলে আসছিলেন ইংরেজ মানে আমাদেরকে শাসন করার জন্য। তার বাবা এসেছিলেন, অল্প বয়সেই এই মার্শম্যান এসেছিলেন, দীর্ঘদিন এখানে থেকেছেন, তিনি ইতিহাসে পড়ালেখা করেছেন আর এই অঞ্চলে দীর্ঘদিন ছিলেন ছোটবেলায়, এই জন্য তিনি এইটা লিখেছিলেন আর কি। জীবনচরিত,
এইটাও কিন্তু চেম্বার্সের বায়োগ্রাফি অনুযায়ী তিনি লিখছেন আর কি। কথামালা তিনি লিখছেন হচ্ছে ঈশাপের ফ্যাবলস অনুযায়ী। ঈশাপের ফ্যাবলস মানে কি? ফ্যাবলস মানে হচ্ছে ছোট ছোট গল্প, ঈশাপের গল্প আর কি। ঈশাপ তিনি ছিলেন একজন কৃতদাস, তো তার মুখে প্রচলিত যে গল্প সেইগুলাই হচ্ছে ঈশাপের গল্প। যদিও ঈশাপ এই গল্পগুলা মুখে বলেছিলেন, লিখেছিলেন না। এবং ঈশাপের গল্প হচ্ছে লোকসাহিত্যের মতন, মানুষের মুখে 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 এই গল্পগুলা ছড়ায় গেছে। ইভেন ঈশাপ মারা যাওয়ারও প্রায় 300-400 বছর পরে এই গল্পগুলা কালেকশন করা শুরু হয়েছে, যেভাবে জসীমউদ্দিন, তারপরে দীনেশচন্দ্র সেন এইগুলা কালেকশন করছে, এইরকম আর কি। ঠিক আছে, তো ঈশাপের গল্প এগুলো হচ্ছে উপকথা, বা এইগুলার থেকে তিনি লিখেছিলেন কথামালা। ভ্রান্তিবিলাস তিনি লিখেছেন হচ্ছে এই কমেডি অফ ইরোর্স থেকে। কমেডি অফ ইরোর্স হচ্ছে শেক্সপিয়ারের লেখা। এই কমেডি অফ ইরোর্সটা কেমন? দুই ভাই যমজ, এই ভাইয়ের যিনি কি দাস আছেন বা সার্ভিস দেওয়ার জন্য যিনি চাকর আছেন, আবার এই ভাইয়ের যে চাকর আছেন ওই চাকর দুইটাও যমজ। তাহলে দুই ভাই যমজ একই চেহারা, চাকর দুইজন যমজ একই চেহারা। তো এক চাকর আরেকজনের কাছে চলে যায়, আরেকজন আরেকজনের কাছে চলে যায়, মানে ভেজাল হয়ে যায় তাদের মধ্যে। এইটাই হচ্ছে ভ্রান্তিবিলাস।